দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যালকন বিজনেস রিপোর্টে। এসএমপির আওতায় গ্রামীণফোনের বিরুদ্ধে ব্যবস্থা নেবার ক্ষেত্রে প্রতিযোগিতা আইন মানার পরামর্শ প্রতিযোগিতা কমিশনের। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে সেবা রপ্তানিতে 50% প্রবৃদ্ধি ছাড়িয়েছে লক্ষ্যমাত্রা। তৈরি পোশাক খাতে অসন্তোষ ঠেকাতে শ্রমিক সংগঠনগুলোকে এক ছাতার নিচে আনার উদ্যোগ, গঠিত হবে কনফেডারেশন। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতা ঘোষণা করলেও গ্রামীণফোনের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করতে হবে দেশের বিদ্যমান প্রতিযোগিতা আইন মেনে, এমন তথ্য জানিয়েছে সরকারের প্রতিযোগিতা কমিশন। সেই আইন অনুযায়ী এই মুহূর্তে বিটিআরসির পক্ষে জিপির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ কম বলেও মত আইনজ্ঞদের। আর টেলিযোগাযোগ বাজারে একটি প্রতিষ্ঠানের আধিপত্য তৈরি হওয়ার জন্য নিয়ন্ত্রক সংস্থার ভুল নীতি দায়ী বলে মনে করেন টেলিযোগাযোগ বিশেষজ্ঞরা। ফয়সাল শোভনের রিপোর্ট। দেশের 4টি মোবাইল অপারেটর, কিন্তু প্রতি 2 গ্রাহকের প্রায় একজনই গ্রামীণফোন ব্যবহারকারী। এমন শক্তিশালী অবস্থান প্রভাব ফেলেছে তার আয়ও। অন্য অপারেটরগুলো যেখানে লাভের দেখা পেতে হিমশিম খাচ্ছে, জিপি সেখানে বড় অঙ্কের মুনাফা করছে বছরের পর বছর ধরে। বাজারে একটি প্রতিষ্ঠানের এমন আধিপত্য ঠেকাতে নতুন করে এসএমপি বা তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতা বিধিমালা করে বিটিআরসি গেল নভেম্বরে। এই পদক্ষেপ নেওয়ার ফলে গ্রামীণ একটু সজাগ হবে এবং অন্য যারা অপারেটর তারাও যদি কখনো দেখা যায় যে সিগনিফিক্যান্ট ওয়েতে উঠে যায়, তখন তারা তাদের কোয়ালিটির ব্যাপারে সজাগ হবে। আমরা শুধু গ্রামীণের জন্য করছি তা না, সকলের জন্যই করেছি। বিধিমালা অনুযায়ী জিপিকে এখন এসএমপি অপারেটর ঘোষণা করায় তার বিরুদ্ধে বিধিনিষেধ আরোপের কথা ভাবছে বিটিআরসি। তবে এজন্য ব্যবস্থা নিতে হবে দেশের বিদ্যমান প্রতিযোগিতা আইন মেনে, নয়তো প্রতিযোগিতা কমিশন সেখানে চাইলে হস্তক্ষেপ করতে পারবে বলে জানান সংস্থার চেয়ারম্যান। প্রতিযোগিতা আইনের প্রতিযোগিতা বিরোধী যে কোনো কর্মকাণ্ড দেখাশোনা করা, নিয়ন্ত্রণ করার দায়িত্ব প্রতিযোগিতা কমিশনের। সেহেতু টেকনিক্যাল যে বিষয়টা, সেই বিষয়টা বিটিআরসি অবশ্যই দেখবেন, কিন্তু প্রত্যেক বিরোধী কোনো কর্মকাণ্ড ঘটলে সেখানে প্রত্যেক আইনকে মানতে হবে, সেখানে প্রত্যেক আইন অনুসারে পদক্ষেপ গ্রহণ করতে হবে। কোম্পানি আইন বিশ্লেষক ব্যারিস্টার তানজিব মনে করেন, প্রতিযোগিতা আইন অনুযায়ী ক্ষমতাশালী অপারেটর হিসেবে জিপি 3 ভাবে তার প্রতিদ্বন্দ্বীদের বাধা দিতে পারে। একটা হচ্ছে যে ট্যারিফ দিয়ে পার ইউনিট কস্ট কমিয়ে দিয়ে তাদেরকে প্রতিযোগিতা দিতে বাধা দিতে পারে, কিন্তু আপনি যদি ট্যারিফের পর্যালোচনা করেন সেটা হয়তো গ্রামীণফোনের ক্ষেত্রে বলা যাবে না। সেকেন্ড যে আসপেক্টটা থাকে সেটা হচ্ছে যে আপনার নেটওয়ার্কের যে স্ট্রেংথ দিয়ে তার যে ব্যান্ডউইথের যে পজিশনটা আছে সেটা ব্যবহার করে সে অন্যদেরকে আপনার প্রতিযোগিতা থেকে কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত করতে পারে কিনা। তো সেই পার্সপেক্টিভ থেকেও যদি দেখেন তাহলে গ্রামীণফোন যে সবচেয়ে বেশি ব্যান্ডউইথ হোল্ড করতেছে, স্পেকট্রাম হোল্ড করতেছে, সেটাও বলার উপায় নাই। দ্য থার্ড আসপেক্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে দ্য কোয়ালিটি অফ সার্ভিস। তো আপনি যদি রিসেন্টলি যে মাইগ্রেশনের যে প্রোগ্রাম যেটা হয়েছে সেটার যদি পর্যালোচনা করেন তাহলে কিন্তু বেশি সংখ্যক গ্রাহক গ্রামীণফোন ছেড়ে গেছে। তো ওই পার্সপেক্টিভ থেকেও যদি আপনি চিন্তা করেন যে তার মানে হচ্ছে যে গ্রামীণফোনের সার্ভিসটা হয়তো তাদের কাছে মনোভূত হচ্ছে না, ওই পার্সপেক্টিভ থেকেও আমার কাছে মনে হয় যে তাদেরকে আপনার রেস্ট্রিকশন ইম্পোজ করার খুব একটা স্কোপ আছে বলে মনে হয় না। তাহলে প্রশ্ন হলো, দেশের মোবাইল ফোন বাজারে প্রতিযোগিতামূলক পরিবেশ কিভাবে নিশ্চিত করা যাবে? টেলিযোগাযোগ বিশ্লেষকরা বলছেন, গ্রামীণফোনের আধিপত্যের পেছনে বড় ভূমিকা রেখেছে তার বিস্তৃত নেটওয়ার্ক অবকাঠামো। এটি সম্ভব হয়েছে 20 বছরের জন্য বাংলাদেশ রেলওয়ের ফাইবার অপটিক নেটওয়ার্ক ব্যবহারের একক অনুমতি পাওয়ায়। 2011 সালের 7 জুলাই বিটিআরসি একটি ফরমান জারি করে, যার মাধ্যমে বাংলাদেশের কোনো মোবাইল অপারেটর, কোনো আইএসপি, কোনো টেলিফোন অপারেটর কেউ অপটিক্যাল ফাইবার স্থাপন করতে পারবে না। এর ফলে যেটা হয় যে ঐতিহাসিকভাবে গ্রামীণফোন যে দেশব্যাপী অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের মালিকানা ভোগ করে আসছিল, তার সেই স্ট্যাটাস কিন্তু রয়ে গেছে, সেই অবস্থানটা কিন্তু রয়ে গেছে, কিন্তু গ্রামীণফোনের প্রতিযোগীরা কিন্তু পিছিয়ে পড়েছে। তো অতএব এই যে নীতিমালার একটি বিশাল অসামঞ্জস্যতা, তারই ফলে আজকে গ্রামীণফোন এত শক্তিশালী। তার মতে, নীতি পরিবর্তনের মাধ্যমে মোবাইল অপারেটরদের দেশের টেলিযোগাযোগ অবকাঠামো উন্নয়নের সুযোগ দিতে হবে, যা প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির পাশাপাশি সেবার মানও বাড়াবে। ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। পণ্য রপ্তানির মতো সেবা রপ্তানিতেও ভালো করছে বাংলাদেশ। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে সেবা রপ্তানি থেকে বাংলাদেশ আয় করেছে $287 কোটি। এক্ষেত্রে আয় বেড়েছে প্রায় 50% মতো। এ আয়ের একটি বড় অংশ এসেছে পরিবহন সেবা রপ্তানি থেকে। আমরা যদি দেখি যে পরিবহন সেবা থেকে আয় এসেছে $35 কোটি মতো, এক্ষেত্রে প্রবৃদ্ধি প্রায় 23% বেশি।
পরিবহন সেবা আমরা যদি খাতওয়ারি দেখি যে পরিবহন সেবা কোন কোন খাত থেকে বেশি আয় এসেছে, বিমান পরিষেবা থেকে বেশি আয় এসেছে 20 কোটি ডলারের মতো, তারপরেই রয়েছে সমুদ্রপথ 14 কোটি ডলার আয় এসেছে। তবে রেল এবং সড়ক খাত থেকে কিন্তু খুব বেশি আয় আসেনি, আয় এসেছে প্রায় 1 কোটি ডলারের অনেক কম, 14 কোটি এবং 14 লাখ, এবং সড়ক থেকে 27 লাখ ডলারের মতো। পরিবহন সেবার বাইরে দ্বিতীয় প্রধান খাত আমরা যদি দেখি, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি সেবা থেকে এসেছে 29 কোটি ডলারের মতো আয়, এক্ষেত্রে প্রবৃদ্ধি 14 ভাগের বেশি। এরপরে রয়েছে নির্মাণ সেবা, এক্ষেত্রে 20 কোটি ডলার আয় এসেছে এবং আয়ের প্রবৃদ্ধি কিন্তু এক্ষেত্রে অনেক বেশি, 262 ভাগ। এরপরে রয়েছে ভ্রমণ ও পর্যটন সেবা 17 কোটি ডলার, এক্ষেত্রে কিন্তু আয় কিন্তু খুব একটা বাড়েনি, আয় বেড়েছে মাত্র 2.70% হারে। এর বাইরে আমরা যদি দেখি যে আয়ের একটি বড় অংশই কিন্তু এসেছে সরকারি পণ্য ও সেবা রপ্তানি থেকে, প্রায় অর্ধেক অংশই এসেছে সেবা রপ্তানির 113 কোটি ডলার, এবং এক্ষেত্রে প্রবৃদ্ধি 62.5 ভাগের মতো। সব মিলিয়ে পণ্য ও সেবা থেকে যদি আয়ের অংশটি দেখি, যে পণ্য সেবা থেকে আয় এসেছে সব মিলিয়ে 2705 কোটি ডলার, এক্ষেত্রে প্রবৃদ্ধি 8.5 ভাগের মতো। শ্রমিক অসন্তোষ ঠেকাতে পোশাক খাতের জন্য কনফেডারেশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার সচিবালয়ে এ খাতের মালিক, শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় আলোচনায় এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান জানিয়েছেন, শ্রমিক নেতারা ঐক্যমতের ভিত্তিতে নতুন এ কনফেডারেশনের নেতৃত্ব চূড়ান্ত করবে। মজুরি বৃদ্ধির দাবিতে গেল জানুয়ারিতে প্রায় 2 সপ্তাহের মতো শ্রম অসন্তোষ ছিল পোশাক খাতে। দাবি আদায় হলেও পরে ওই আন্দোলনে জড়িত থাকার অভিযোগে শ্রমিকদের বিরুদ্ধে মামলা যেমন হয়েছে তেমনি চলেছে ছাঁটাইও কারখানায় কারখানায়, যা উঠে আসে মালিক শ্রমিকদের নিয়ে পোশাক খাতের ত্রিপক্ষীয় এই বৈঠকে। এই নতুন মজুরি কাঠামো দেওয়ার পরে কত শ্রমিক ছাঁটাই করা হয়েছে, আমরা এটা বললাম যে আমরা নোটে নিয়ে নিছি, এবং আমরা যেসব ফ্যাক্টরির নাম বলছে আমরা ওখানেই আমাদের কলকারখানা অধিদপ্তরের যারা দিয়ে আমরা অবশ্যই এটা দেখব। তথ্য নিয়ে যদি সত্যি হয় তাহলে অবশ্যই আমরা মালিকদের ডাকবো, আমরা নেতৃবৃন্দকে ডাকবো, ডাকে অবশ্যই এর একটা সমাধান করব। তবে প্রতিমন্ত্রীর মতে সাধারণ শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের ক্ষেত্রে অনেক সময় শ্রমিক সংগঠনগুলোকে পাওয়া যায় না, বরং তাদের বিরুদ্ধে অভিযোগ আছে গুজবের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর। আর তাই এ খাতের শ্রমিক সংগঠনগুলোকে নিয়ন্ত্রণ করতে একটি খাতভিত্তিক শীর্ষ সংগঠনের প্রস্তাব আসে মালিকদের পক্ষ থেকে, যাতে সায় দেয় শ্রমিক আর সরকারও। অনেক শ্রমিক আছে যে কথা শুনতে চায় না, তখন কিন্তু আমাদের পুলিশের সহযোগিতা নিতে হয়। যাদের রেজিস্ট্রেশন আছে তাদের দিয়ে আমরা একটা ফেডারেশন করে, ছোট করে কমিটি করে, কনফেডারেশন করে, যাতে করে বসে আমরা তড়িৎ সমস্যার সমাধান করতে পারি। শ্রমিক নেতৃবৃন্দ ওনারা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত দিলে, নাম দিলে আমরা এটা গঠন করব। বৈঠক শেষে সরকারের শ্রমিক কল্যাণ তহবিল থেকে পোশাক খাতের 203 জন মৃত শ্রমিকের পরিবারের জন্য মোট 4 কোটি 6 লাখ টাকার দুটি চেক বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের কাছে তুলে দেন প্রতিমন্ত্রী। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। টানা সংশোধনের ধারা থেকে বেরিয়ে এসেছে ঢাকা শেয়ার বাজার। সার্বিক সূচক ডিএসইএক্স 16 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5748-এ। লেনদেন হয়েছে 712 কোটি টাকার। এদিন দর বেড়েছে 169টির আর কমেছে 136টির। অপরিবর্তিত রয়েছে 42টির দর। আর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। এই সপ্তাহের শুরু থেকেই মার্কেট কিছুটা কারেকশন ফেজের মধ্যে ছিল, বাট টুডে মার্কেট হ্যাজ রিকভার্ড সাম মার্জিনাল পয়েন্টস। ব্রড ইন্ডেক্সে পজিটিভ ট্রেন্ড দেখা গেলেও মার্কেট টার্নওভার মুভমেন্ট ওয়াজ স্লো টুডে, হুইচ ইন্ডিকেটস ল্যাক অফ ইনভেস্টর পার্টিসিপেশন ইন দ্য মার্কেট। আজকে টেক্সটাইল সেক্টর টার্নওভারে লিড করে, ফলোড বাই ফার্মাসিউটিক্যালস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেক্টরস। টেক্সটাইল সেক্টরে টার্নওভার ডমিনেট করলেও এই সেক্টরে অধিকাংশ কোম্পানির প্রাইস কারেকশন হয়, বাট ফাইন্যান্সিয়াল সেক্টরস লাইক ব্যাংক, ইন্স্যুরেন্স এবং এনবিএফআই কোম্পানিগুলোর পজিটিভ প্রাইস মুভমেন্টের ফলে মার্কেট ইন্টেড অন এ গ্রিন সাইন। জুনে হিসেব বছর শেষ এমন তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে শেয়ার বাজারে তাদের 6 মাসের আয়ের হিসাব প্রকাশ করেছে। এক্ষেত্রে কোম্পানিগুলোর আয় বেড়েছে গড়ে প্রায় 15 ভাগ। আর আয়ের দিক থেকে সবচেয়ে ভালো করেছে জ্বালানি খাতের কোম্পানিগুলো, আর প্রত্যাশামাফিক ভালো করতে পারেনি ঔষধ খাত। চলতি অর্থবছরের প্রথম 6 মাস অর্থাৎ জুলাই ডিসেম্বরের আয়ের হিসেব শেয়ার বাজারে তালিকাভুক্ত বেশিরভাগ প্রতিষ্ঠান এরই মধ্যে প্রকাশ করেছে।
আয় প্রকাশ করা ১৯০টি প্রতিষ্ঠানের হিসেব বলছে গেল ৬ মাসে তাদের বেশিরভাগেরই আয় বেড়েছে। আয় বৃদ্ধির গড় হার প্রায় ১৫ ভাগ। মার্কেট আর্নিংস অ্যাজ এ হোল অলমোস্ট 14 to 15% একটা গ্রো করেছে, which is encouraging given our real economic growth is 7%, nominal GDP growth is like 12% or 13% হবে। সো তার চেয়ে বেশি রেটে আমাদের কর্পোরেট আর্নিংস গ্রো করেছে। আয় বৃদ্ধির পেছনে সবচেয়ে বেশি অবদান বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রায় ৪১ ভাগ। এরপরই আছে ওষুধ ও রাসায়নিক খাতের প্রতিষ্ঠান। মোট আয়ে তাদের অবদান ২৯ ভাগের বেশি। অন্যান্য খাতের মধ্যে ইঞ্জিনিয়ারিং খাত ১০ ভাগ, টেক্সটাইল খাত ৮ ভাগ অবদান রেখেছে সার্বিক আয়ে। ডিএসইতে প্রকাশিত তথ্য বলছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টিরই আয় বেড়েছে আর কমেছে ৭টি প্রতিষ্ঠানের। সব মিলিয়ে খাতটিতে আয়ের প্রবৃদ্ধি হয়েছে ২৩ ভাগের বেশি। ফুয়েল ট্রান্সপোর্টিং কোম্পানিজ আছে লাইক পদ্মা, মেঘনা, যমুনা, তাদের আর্নিংসে একটি ভালো গ্রোথ দেখা গিয়েছে, যার ফলে ওভারঅল সেক্টরের গ্রোথ হয়েছে। পাওয়ার জেনারেশন কোম্পানিগুলোর মধ্যে মার্কেটের যে লার্জেস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি ইউনাইটেড পাওয়ার, তারা গত বছর দুটো অ্যাকুইজিশন করেছিল, যার পজিটিভ ইম্প্যাক্টস এই বছরের ফাইন্যান্সিয়ালসে এসেছে। এর ফলে দেখা গেছে যে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের আর্নিংসটা ভালো গ্রোথ করেছে। তবে প্রত্যাশা অনুযায়ী ভালো করতে পারেনি ওষুধ খাতের প্রতিষ্ঠানগুলো, যদিও সার্বিক আয় বেড়েছে ৭.২ ভাগ। মোট ২৮টি প্রতিষ্ঠানের মধ্যে আয় বেড়েছে ১৯টির। বিশ্লেষকরা বলছেন এ খাতের অন্যতম বড় প্রতিষ্ঠান এসিআই এর আয় কমে যাওয়ার প্রভাব পড়েছে সার্বিক খাতের প্রবৃদ্ধিতে। ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানিজ এসিআই, তারা লাস্ট ৩ মাসে লস করেছে। এর ফলে তাদের ৬ মাসের আর্নিংস কমে গিয়েছে, সেটা প্রায় ২,২০,০০,০০০ টাকা হয়েছে, যেটা আগে ছিল ৩৮ কোটি টাকা। সো অ্যাকর্ডিং টু দেয়ার ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার্স ইন ডিএসই ওয়েবসাইট, তারা বলছে যে হায়ার লেভেল অফ ইন্টারেস্ট রেট, কারেন্সি ডিভ্যালুয়েশন এবং জয়েন্ট ভেঞ্চার এবং অ্যাসোসিয়েট কোম্পানি, সাবসিডিয়ারি কোম্পানিজের লসের কারণে তাদের ফাইন্যান্সিয়ালস একটু দুর্বল এসেছে। সো এটার ফলে ওভারঅল সেক্টরে একটু নেগেটিভ ভাইব পড়েছে, যার ফলে ওদের আর্নিংস গ্রোথটা একটু স্লো হয়ে গেছে। গেল কয়েক বছরের নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে শুরু করেছে বস্ত্র খাত। এ খাতের আয় বেড়েছে ৭.৬ ভাগ, যেখানে ৫০টি প্রতিষ্ঠানের মধ্যে ২৯টিরই আয় বেড়েছে। টেক্সটাইল সেক্টরও কিছুটা আমরা জানি যে লাস্ট ফিউ ইয়ার্স বেশি স্ট্রাগল করেছে, বাট এখন ইউএস চায়না ট্রেড বোর্ডের সুবিধার্থে তাদের অর্ডার ফ্লোটা বেশ বেড়ে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ওভারঅল আরএমজি এক্সপোর্ট ডাটা, সেটাতে আমরা বেশ সিগনিফিকেন্ট গ্রোথ দেখতে পাচ্ছি, যেটা আমরা বহু বছর দেখি নাই। অ্যাজ এ রেজাল্ট লিস্টেড কোম্পানিজগুলো যেগুলো আছে তাদের ক্ষেত্রে আমরা আর্নিংসের একটু বুস্ট দেখতে পাচ্ছি। ইঞ্জিনিয়ারিং খাতের প্রবৃদ্ধি হয়েছে ১৫.৭ ভাগ, আইসিটি খাতের প্রবৃদ্ধি ১০.৪ ভাগ এবং বিবিধ খাতের প্রবৃদ্ধি হয়েছে ১০.২ ভাগ। অন্যদিকে আয় কমেছে খাদ্য খাতের প্রতিষ্ঠানের, কমার হার ১৬ ভাগের বেশি। চামড়া শিল্পের প্রতিষ্ঠানের আয় কমেছে ১৪ ভাগ। ১১ ভাগের বেশি আয় কমেছে আবাসন ও সেবা খাতের। এই হিসেবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে রাখা হয়নি। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ঋণ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং টাকা উদ্ধারে কেন কমিশন গঠন করা হবে না তা বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছে আদালত। তাছাড়া গত ২০ বছরে সরকারি বেসরকারি ব্যাংকের অনিয়ম কেন খতিয়ে দেখা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি FRM নাজমুল হাসান এবং বিচারপতি KM কামরুল কাদেরের বেঞ্চ এই আদেশ দেন। যে টাকা আত্মসাৎ হয়েছে তা উদ্ধারের কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না। এই জন্য মহামান্য হাইকোর্ট একটি রুল প্রদান করেছেন, সেই সাথে একটি ইন্টারিম অর্ডার আছে। যারা ব্যাংক থেকে এই বিপুল পরিমাণের অর্থ আত্মসাৎ করেছেন, যারা আত্মসাৎ করেছেন সেই ঋণখেলাপিদের একটি তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে এবং সেই আত্মসাৎকারীদের মাধ্যমে দেশে বা বিদেশে এই বিপুল অর্থ কোথায় আছে, কিভাবে আছে এবং সেটার উদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মহামান্য হাইকোর্ট নির্দেশ প্রদান করেছেন। শেষ পর্যন্ত কোনো চুক্তি ছাড়াই যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে পারে এমন আশঙ্কাকে মাথায় রেখে প্রস্তুতি নিতে শুরু করেছে বড় বড় প্রতিষ্ঠানগুলো। যদিও শেষ পর্যন্ত একটি সুষ্ঠু সমাধানের পথ বেরোবে বলে আশাবাদী ব্রিটিশ প্রধানমন্ত্রী। আগামী ২৯শে মার্চ ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্তরাজ্যের পুরনো সম্পর্ক নতুন করে লেখার কথা, কিন্তু ব্রেক্সিট প্রক্রিয়া আটকে আছে নর্দার্ন আয়ারল্যান্ডের সাথে সীমান্ত ব্যবস্থাপনা কেমন হবে তা নিয়ে। I would want to look very carefully at what was being proposed, and it would have to give the United Kingdom a UK-sized exit from the backstop. We would have to be able to get out by a certain time. Otherwise, you're locked in arrangements that greatly suit the EU, that enable them effectively to run our trade policy.
তবে ব্যাকস্টপ চুক্তির পক্ষে এখনও প্রয়োজনীয় সমর্থন আদায় করতে পারেননি থেরেসা মে। ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে মের খসড়া প্রস্তাবের বিপক্ষে মত দিয়েছিলেন ব্রিটিশ আইন প্রণেতারা, যদিও নিজের পক্ষে সমর্থন আদায়ে এখনও আলোচনা চালিয়ে যাচ্ছেন মে। It appears the Prime Minister has just one real tactic: to run down the clock, hoping members of this House are blackmailed into supporting a deeply flawed deal. Now is the time to stand up and do the right thing, to rule out no deal and back Labour's alternative plan. দুই পক্ষের সমঝোতায় পৌঁছাতে সময় আছে মাত্র ৪৫ দিন। এর মধ্যে একমতে পৌঁছতে ব্যর্থ হলে কোনো চুক্তি ছাড়াই বেরিয়ে যেতে হবে ব্রিটেনকে, অথবা সময় বাড়ানোর আবেদন করতে পারবে, যা নতুন অনিশ্চয়তা তৈরি করবে। এমন শঙ্কাকে মাথায় রেখে এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান। They don't want the deal as it stands. They also don't want a no deal. Now we are waiting for them to tell precisely what they want, and we will adapt then. But we must be prepared to all scenarios. গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড এরই মধ্যে ব্রিটেন থেকে কারখানা গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে রেখেছে, কোনো চুক্তি ছাড়া ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার আশঙ্কায়। গেল সপ্তাহে একই ঘোষণা দেয় জাপানি প্রতিষ্ঠান নিশানো। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।